বন্ধুরা, আজ আমরা ইতিহাসের প্রথম সাইকেলগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই সাইকেল দেখেছেন এবং হয়তো চালিয়েওছেন, কিন্তু আপনি কি জানেন যে সাইকেলগুলো সবসময় একই রকম দেখতে ছিল না। প্রথম সাইকেলগুলো পুরোপুরি কাঠ দিয়ে তৈরি করা হতো এবং এগুলোতে না প্যাডেল ছিল, না কোনো চেইন। মানুষ যতটা আকাশে ওড়ার স্বপ্ন দেখত, ঠিক ততটাই সে জমিনে চড়ার স্বপ্ন দেখত। এর মধ্যে মানুষ 2 চাকার সাইকেল তৈরি করা শুরু করেছিল। বহু বছর ধরে ক্রমাগত চেষ্টা এবং পরীক্ষার পরেই মানুষ সফল হয়েছিল এবং এমন একটি সাইকেল তৈরি করতে সক্ষম হয়েছিল যা চালানো যেত। কখনো প্যাডেল ছিল না, কখনো সামনের চাকাটি এত বড় ছিল যে মানুষের থেকেও উঁচু বলে মনে হতো, আর কখনো ডিজাইন এতটাই অদ্ভুত ছিল যে এটিকে সাইকেলের মতো মনেও হতো না। তো বন্ধুরা, আজ আমরা জানবো ইতিহাসের প্রথম সাইকেলগুলো সম্পর্কে এবং এটাও জানবো কিভাবে এটি ধীরে ধীরে আজকের আধুনিক সাইকেলের রূপ নিয়েছে। লফ মেশিন বা ড্রেইস। 1817 সালে জার্মানি বিজ্ঞানী কার্ল ভন ড্রেইস একটি অভিনব যন্ত্র তৈরি করেন, যাকে সেই সময় লফ মেশিন বা ড্রেইস বলা হতো। এটাই বিশ্বের প্রথম সাইকেল বলে মনে করা হয়। এর পুরো কাঠামো ছিল কাঠের, তবে এর 2টি চাকার বাইরের অংশের লোহার পট্টি লাগানো হতো যাতে মাটিতে ঘর্ষণ কম হয় এবং এটি সহজেই চলতে পারে। এই সাইকেলের প্যাডেল ছিল না, কোনো চেইন ছিল না। এটি চালানোর জন্য মানুষকে তার পা দিয়ে মাটিতে ধাক্কা মারতে হতো, ঠিক যেমন কোনো শিশু খেলনা গাড়ি ঠেলে সামনে নিয়ে যায়। এর ডিজাইন সেই সময়ের জন্য অদ্ভুত এবং নতুন ছিল। সামনের দিকে একটি লম্বা এবং বাঁকানো কাঠের হ্যান্ডেল লাগানো থাকতো, যা ধরে চালক দিক পরিবর্তন করতে পারত। হ্যান্ডেলটি সোজা ছিল না, বরং বাঁকা এবং অস্বাভাবিক আকারে ছিল, যার কারণে এটি দেখতে কোনো খেলনার মতোই লাগতো। সাইকেলের বুকের ঠিক সামনের দিকে একটু উঁচু কাঠের টুকরো বা গতিযুক্ত অংশ তৈরি করা হয়েছিল, যার উপর চালক ভর দিয়ে কিছুটা আশ্রয় নিতে পারত। এটি সম্পূর্ণ আরামদায়ক ছিল না, কিন্তু সেই সময় এটি মানুষের শরীরকে ভারসাম্য বজায় রাখতে এবং সামনের দিকে ঝুঁকে চালাতে সাহায্য করত। কাঠের পুরো কাঠামোটি ভারী ছিল। লোহার শক্ত চাকাগুলো অসমতল রাস্তায় খুব ঝাঁকুনি দিত এবং ক্রমাগত পা দিয়ে ধাক্কা মারার কারণে আরোহী দ্রুত ক্লান্ত হয়ে পড়ত। এ কারণে এটি কার্যত খুব সফল হতে পারেনি। তবুও লফ মেশিনের গুরুত্ব কম নয়, কারণ এটি ছিল প্রথম আবিষ্কার যা প্রমাণ করে যে মানুষ 2টি চাকার ওপর ভারসাম্য বজায় রেখে চলতে পারে। পরবর্তীতে এই ডিজাইনকে উন্নত করেই প্যাডেল, চেইন এবং আরামদায়ক কাঠামো যোগ করা হয়। আধুনিক সাইকেলের পথ খুলে যায়। ম্যাকমিলান প্যাডেল বাইসাইকেল। 1839 সালের কাছাকাছি স্কটল্যান্ডের এক প্রতিভাবান কামার কর্কপ্যাট্রিক ম্যাকমিলান এমন একটি সাইকেল তৈরি করেন যা ইতিহাসের ম্যাকমিলান প্যাডেলস বাইসাইকেল নামে পরিচিত। এটি ছিল বিশ্বের প্রথম সাইকেল যেখানে মানুষকে তার পা দিয়ে মাটিতে ধাক্কা মারতে হতো না, বরং এতে প্যাডেলের মতো অবস্থা ছিল। এই প্যাডেলগুলো সরাসরি চাকার সাথে যুক্ত ছিল না এবং লোহার রড এবং দণ্ডের মাধ্যমে পেছনের বড় চাকার সাথে যুক্ত ছিল। যখন চালক তার পা দিয়ে এই রডগুলোকে সামনে পেছনে ঠেলতো, তখন এটি পেছনের চাকাটিকে ঘোরাতো এবং সাইকেলটি এগিয়ে নিয়ে যেত। এই ডিজাইনে সবচেয়ে বড় চাকাটি পেছনে লাগানো হয়েছিল এবং সামনের চাকাটি ছিল ছোট। এর কারণ ছিল যে পেছনের বড় চাকার উপর পুরো শক্তি এবং গতি প্রয়োগ করা হতো এবং চাকা বড় হওয়ায় একবার ঘোরালে এটি বেশি দূরত্ব অতিক্রম করতে পারত। সামনের ছোট চাকাটি কেবল দিক পরিবর্তনে কাজ করত এবং হ্যান্ডেলের সাহায্যে মোড় ঘোরানো যেত। এইভাবে এই সাইকেলটি আগের মডেল লাফ মেশিনের চেয়ে অনেক উন্নতি হয়েছিল। পুরো কাঠামোটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। চাকার বাইরের অংশ লোহার পট্টি লাগানো থাকতো, সিট কাঠের তৈরি থাকতো, যার উপর সামান্য গদি দেওয়া হয়েছিল। তবে বেশিক্ষণ বসে থাকা আরামদায়ক ছিল না। যদিও এই ডিজাইনটিও পুরোপুরি সফল হয়নি। এটি ভারী ছিল, চালাতে কষ্ট হতো এবং মানুষ এটিকে দ্রুত শিখতে পারত না। এ কারণে এটি সাধারণ মানুষের কাছে খুব বেশি জনপ্রিয় হতে পারেনি। তবুও এই সাইকেলটি ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, যা আধুনিক সাইকেলের ভিত্তি আরও মজবুত করে তুলেছিল। মিশো ভেলোসিপেড। 1860-এর দশকে ফ্রান্সের এক নির্মাতা পিয়েরে মিশো এবং তার ছেলে আর্নেস্ট মিশো সাইকেলের ইতিহাসের একটি বড় পরিবর্তন আনেন। তারা প্রথমবারের মতো প্যাডেলকে সরাসরি সামনের চাকার সাথে সংযুক্ত করে দেন। এই নতুন সাইকেলটিকে ভেলোসিপেড বলা হয়, কিন্তু লোকেরা মজা করে এটিকে বন শেকার বলতো। বন শেকার হচ্ছে মূলত হাড় কাঁপিয়ে দেওয়া সাইকেল। এর পুরো কাঠামো আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়েছিল। কাঠের বদলে এতে লোহা ব্যবহার করা হয়েছিল। চাকাগুলো কাঠেরই থাকতো, কিন্তু সেগুলো
চাকাগুলোর উপরে লোহার স্তর লাগানো হয়েছিল। সামনের বড় চাকাটি প্যাডেলের সাথে যুক্ত ছিল এবং যখনই আরোহী প্যাডেল মারত ঠিক সেই চাকাটি ঘুরত এবং সাইকেলটি এগিয়ে যেত। পেছনের চাকাটি ছোট ছিল, যা কেবল ভারসাম্য বজায় রাখত। সামনের চাকাটি বড় করার কারণ ছিল এটাই, প্যাডেল সরাসরি সেটির সাথে যুক্ত ছিল। চাকাটি যত বড় হবে একবার ঘোরার পর তত বেশি দূরত্ব অতিক্রম করবে, এর ফলে গতি কিছুটা ভালো পাওয়া যেত। তবে এই ডিজাইনেরও অনেক ত্রুটি ছিল। লোহার চাকাগুলো রাস্তার খুব বেশি ঝাঁকুনি দিত এবং রাবারের টায়ার না থাকার কারণে সামান্য পথ চলতেই আরোহী সব হাড় কেঁপে কেঁপে উঠত। সিটও তখন কাঠ এবং সাধারণ লোহারও লাগানো থাকত, যাতে বসা খুবই অসুবিধাজনক ছিল। এ কারণে এটিকে বোন শেকার নাম দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও এই মডেলটি খুবই জনপ্রিয় হয়েছিল, কারণ এটি ছিল প্রথম সাইকেল যা সাধারণ মানুষের জন্য বড় আকার তৈরি এবং বিক্রি করা হয়েছিল। মিশর ভেলোসিপেড সাইকেলকে এক নতুন স্তরে নিয়ে গিয়েছিল আধুনিক স্তরে তুলে নেওয়ার জন্য। পেনি ফার্দিং অথবা অর্ডিনারি বাইসাইকেল যেটাই বলি না কেন, এটা 1870-এর দশকে সাইকেলের যে নতুন রূপটি আসে তা পুরো ইউরোপ এবং ইংল্যান্ডকে অবাক করে দেয়। এই অদ্ভুত সাইকেলটিকে বলা হয় পেনি ফার্দিং বা অর্ডিনারি বাইসাইকেল। এর নামটি বেশ আকর্ষণীয় কারণ সেই সময় ব্রিটেনে প্রচলিত দুটি মুদ্রা ছিল, একটি খুব বড় পেনি এবং অন্যটি খুব ছোট ফার্দিং। যখন একসাথে রাখা হতো তখন ঠিক এই সাইকেলের চাকার মতোই দেখা যেত। সামনের চাকাটি অস্বাভাবিকভাবে অনেক বড় হতো এবং পেছনের চাকাটি খুবই ছোট। এই সাইকেল প্যাডেল সরাসরি সামনের বিশাল চাকার সাথে সংযুক্ত ছিল। বড় চাকা তৈরি করার কারণ ছিল আগের মতোই, চাকা যত বড় হবে একবার ঘোরার পর তা তত বেশি দূরত্ব অতিক্রম করবে, কিন্তু এবার সামনের চাকাটিকে এতটাই বড় করে দেওয়া হয়েছিল যে এটি আরোহীর সম্পূর্ণ উচ্চতার চেয়েও অনেক বড় হয়েছিল। পেছনের চাকাটি ছোট এবং হালকা রাখা হয়েছিল, যা কেবল ভারসাম্য বজায় রাখত। এর কাঠামো সম্পূর্ণ লোহার ছিল। সিট সামনের বিশাল চাকার ঠিক উপরে লাগানো হতো এবং আরোহীকে চড়ার জন্য আলাদা করে সাহায্য নিতে হতো। এই ডিজাইনটি যতটা অভিনব ছিল ততটাই বিপজ্জনকও ছিল। ওপর থেকে পড়ে যাওয়া একটি সাধারণ ব্যাপার ছিল, কারণ একবার যদি চাকার সামনে আটকে যেত বা ভারসাম্য হারাতো তবে আরোহী সরাসরি মাটিতে মুখ থুবড়ে পড়ত। এ কারণে এটিকে চালানোর জন্য প্রচুর অভ্যাস এবং সাহসের দরকার ছিল। তবুও সেই সময় যুব সমাজের মধ্যে এটি একটি ফ্যাশন হয়ে গিয়েছিল যে পেনি ফার্দিংকে গর্ব এবং মর্যাদার প্রতীক মনে করা হতো। পেনি ফার্দিং সাইকেল ইতিহাসের এক নতুন অধ্যায় খুলে ফেলেছিল। রোভার সেফটি বাইসাইকেল 1885 সালের দিকে ইংল্যান্ডের উদ্ভাবক জন ক্যাম্প স্টার্লি এমন একটি বিপ্লবী মডেল তৈরি করেন সাইকেলের, যা ইতিহাসের রোভার সেফটি বাইসাইকেল নামে পরিচিত। এটিকে সেফটি বাইসাইকেলও বলা হয়েছিল কারণ এটি আগের সমস্ত বিপজ্জনক এবং অস্বাভাবিক ডিজাইনের মডেলগুলো থেকে সম্পূর্ণ আলাদা, চালাতেও বেশ নিরাপদ ছিল। এর সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল এই যে এতে প্রথমবারের মতো চেইন ড্রাইভ ব্যবহার করা হয়েছিল। এখন প্যাডেল থেকে শক্তি সরাসরি চাকাতে যেত, যার ফলে চালানো আগের চেয়ে অনেক সহজ, দ্রুত এবং স্থিতিশীল হয়ে যায়। এই সাইকেলের কাঠামো শক্তিশালী কিন্তু হালকা তৈরি করা হয়েছিল। দুটি চাকাই সমান আকারের ছিল, যার ফলে ভারসাম্য সহজ হয়ে যায় এবং পড়ে যাওয়ার ঝুঁকি প্রায় শেষ হয়ে গেল। সামনে এবং পেছনের চাকার মধ্যকার দূরত্ব ঠিকভাবে নির্ধারণ করা হয়েছিল যাতে রাইডিং আরামদায়ক এবং স্থিতিশীল হয়। পেছনের চাকাতে এখন শক্তি সরাসরি প্যাডেল থেকে যেত এবং এর সাথেই প্রথমবারের মতো সাইকেল ব্রেক ব্যবহার করেছিল, যার ফলে হঠাৎ থামা এবং গতি নিয়ন্ত্রণ করা সম্ভব হয়ে যায়। সিটকে আরামদায়ক এবং ভারসাম্য রাখার জন্য উপযোগী ডিজাইন তৈরি করা হয়। এছাড়াও রাবারের টায়ার লাগানো হয়েছিল যা রাস্তার ঝাঁকুনি কমাতে এবং লম্বা সফরের ক্লান্তি কমাতে সাহায্য করে। রোভার সেফটি বাইসাইকেল এতটাই সফল এবং ব্যবহারিক ছিল যে এটি কেবল ইংল্যান্ডে নয় বরং পুরো বিশ্বে বিক্রি হয়েছিল বহুগুণ। এটা ইতিহাসের সেই চূড়ান্ত এবং সফল মডেল হয়ে ওঠে যা মানুষ ভেবেচিন্তে তৈরি করেছিল এবং এই ডিজাইনটি আধুনিক সাইকেলগুলোর ভিত্তি হয়ে ওঠে। বস্তুত 1885 সালে রোভার সেফটি বাইসাইকেল দেখিয়ে দিয়েছিল যে সাইকেল কেবল খেলা বা রোমাঞ্চের মাধ্যম নয় বরং ব্যবহারিক, নিরাপদ এবং সব বয়সের মানুষের জন্য দরকারি পরিবহনের একটি মাধ্যম হতে পারে। এই সাইকেলটির কারণে বিশ্বজুড়ে সাইকেলের বিভিন্ন ডিজাইন আজ পর্যন্ত তৈরি হচ্ছে। তো বন্ধুরা, এটাই ছিল মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওটি কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে, এবং আজকে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দ্রুত করে দিন, এবং দেখা হচ্ছে পরবর্তী পর্বে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।